নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তে যে খবরে অবশ্যই আমাদেরকে সকালবেলাতে নজর রাখতেই হচ্ছে, ভারতবাসী হিসেবে প্রত্যেকের জন্যই অবশেষে গর্বের দিন, কারণ যে দীর্ঘ প্রতীক্ষা ছিল সেই অপেক্ষার প্রহর আপাতত অবসান হয়েছে। কারণ মাটিতে পা রেখেছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। এবং এই মুহূর্তে আপনাদের যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতে মহাকাশ থেকে তারা ফিরলেন ফ্লোরিডাতে, সেখানে যে সফল অবতরণ হয়েছে তাদেরকে ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে করে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই প্রক্রিয়ার মুহূর্ত, যে মুহূর্তে ফ্লোরিডা উপকূলে তাদের এই অবতরণ হয়, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে এই স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং সেক্ষেত্রে প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরেই ধীরে ধীরে গতি কমতে থাকে ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলের, এবং তারপরে ধীরে ধীরে অতি সন্তর্পণে শুরু হয় এই স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়া। 4টি প্যারাসুট ধীরে ধীরে খুলতে থাকে। প্রথমে 2টি প্যারাসুট খোলে, তারপর পরবর্তী 2টি প্যারাসুট খোলে, এবং তারপরে একই সঙ্গে ফ্লোরিডার সমুদ্র স্পর্শ করেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হক এবং আলেকজান্ডার গর্ভুনভরা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে এই ড্রাগন ক্যাপসুল থেকে যখন তাদেরকে বের করে আনা হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। অবশেষে অপেক্ষার অবসান মহাকাশে। সেখানে দীর্ঘ 9 মাস ধরে তারা আটকে ছিলেন, গিয়েছিলেন গত বছর জুন মাসে 8 দিনের জন্য, কিন্তু সেখানে গিয়েই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, তারপরেই তাদেরকে সেখানেই আটকে যেতে হয়। এবং দীর্ঘ 9 মাস সেখানে আটকে থাকার পর, অর্থাৎ 286 দিন পর নিরাপদে পৃথিবীতে পা রাখলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। আর আমরা এই নিয়েই আলোচনা করব। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি স্পেস সায়েন্টিস্ট সব্যসাচী পাল। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সব্যসাচী বাবু, যে বিষয়টা আমরা প্রথমেই জানতে চাইব, যে আমাদের প্রত্যেকেরই ভারতবাসী হিসেবে দীর্ঘ একটা প্রতীক্ষা ছিল যে কবে তারা ফিরতে চলেছেন, সেই প্রতীক্ষার তো অবসান হলো। এর পরে কি? কারণ এতগুলো দিন মহাকাশে থাকা, সেই এনভায়রনমেন্টের মধ্যে থাকা, তারা এই মুহূর্তে ফিরলেন, এর পরে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে? আসলে যেহেতু সুনিতা উইলিয়ামস এবং উইলমোর তারা প্রায় 9 মাস ধরে তারা মাইক্রোগ্র্যাভিটিতে ছিলেন, তো সেই জন্য তাদের শরীরে তাদের বিভিন্ন রকমের এফেক্ট পড়বে মাইক্রোগ্র্যাভিটির জন্য। তো মাইক্রোগ্র্যাভিটিতে থাকার দীর্ঘদিন থাকার ফলে আমাদের শরীরে যে রোগ জীবাণু যে প্রতিরোধ ক্ষমতা, সেটা আস্তে আস্তে কমে যায়, এবং যে আমাদের ব্রেনে ফ্লুইড আস্তে করে জমা হতে থাকে, এবং আমাদের যে হাড় আছে সেই হাড়গুলো আস্তে আস্তে নরম হয়ে যায়। এবং দীর্ঘদিন না হাঁটার ফলে মাটিতে যেটা হয় যে পা খুব হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায়, তো সেই জন্য মাটিতে পা ফেলতে অসুবিধা হয়। তো ওনারা যেহেতু সুনিতা উইলিয়ামস আগেও একাধিকবার মহাকাশে গেছেন, উনি অভিজ্ঞ, তো আমার ধারণা ওনারা আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে পৃথিবীর এর সাথে মানিয়ে নেবেন। তো এইটা 7 দিন থেকে 6 মাস অবধি সময় লাগবে। কিছু কিছু জিনিস 7 দিনের মধ্যেই ওনারা গেইন করবেন, কিন্তু কিছু কিছু এফেক্ট থাকবে দীর্ঘস্থায়ী, প্রায় 6 মাস অবধি সময় লাগবে, তার মধ্যে ওনারা আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমি বলছি, এই যে ধরুন এই মুহূর্তে তারা কিছুক্ষণ আগেই তাদের যে সফল ল্যান্ডিং হয়েছে ফ্লোরিডার উপকূলে, তারা নেমেছেন, এরপর তো তাদেরকে এখনই তো বাড়িতে ফেরানো সম্ভব নয়। এই মুহূর্তে কি কি মেডিকেল প্রসিডিওরের মধ্যে তাদেরকে যেতে হবে? মেডিকেল প্রসিডিওরের আগে তারা এই মুহূর্তে তারা যাবেন এতে, আপাতত তারা আর্মি এতে যাবেন। বাড়িতে ফিরতে এখনো মাসখানেক সময় লাগবে, ডিপেন্ড করছে তাদের হেলথের উপরে, 2 মাস লাগতে পারে। তো এই মুহূর্তে তারা যাবেন আর্মি ক্যাম্পে, এবং আর্মি ক্যাম্পে তাদেরকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে, এবং তারা আস্তে আস্তে তারা গেইন করবে। প্রত্যেক মহাকাশচারী যখন মহাকাশ থেকে ফেরেন, তাদেরকে তো এই সমস্ত প্রসিডিওরের মধ্যেই যেতে হয়। সেক্ষেত্রে আমরা দেখি যে কোনো এই ধরনের যখন এই অভিযান চালানো হয়, সেক্ষেত্রে ল্যান্ডিং, এই যে আমরা দেখলাম যে ফ্লোরিডাতে যেভাবে এই উপকূলেই ল্যান্ডিং করা হলো, ল্যান্ডিং এর উপরে বিশেষভাবে জোর দেওয়া হয় যে কোনো এই অভিযানের ক্ষেত্রেও। এখানেও আমরা সেই ল্যান্ডিং এর উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছিল, এটা কতটা ইম্পর্টেন্ট?
ল্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আগেও দেখেছি কল্পনা চাওলার সময়তে যে ল্যান্ডিংয়ের সময়তে প্রচুর বিভিন্ন রকমের বিপদ থাকে এবং একটু যদি এদিক ওদিক হয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে মহাকাশচারীদের প্রাণ পর্যন্ত যেতে পারে। তো ল্যান্ডিংয়ের সময়তে যেহেতু এটা প্রথমে দেখে অলমোস্ট ফ্রি ফল হচ্ছে, যতক্ষণ না আপনার প্যারাশুট খুলছে ততক্ষণ এটা ফ্রি ফল হচ্ছে এবং আপনার প্রায় কয়েক হাজার কিলোমিটার কাছাকাছি আপনার ভেলোসিটি এসে যেতে পারেন। তো এবং আপনার টেম্পারেচারও 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে যাচ্ছে। তো তার ফলে আপনার এইটা খুবই বিপদ সংকুল জায়গা যদি আপনার এতে আপনার হিট সিল আছে, কিন্তু কল্পনা চাওলার ক্ষেত্রে যেটা কাজ হয়েছিল যে হিট সিলটা ঠিক করে কাজ করেনি, তো সেই জন্য কল্পনা চাওলা ওটা বিস্ফোরণ হয়ে গেছিলো। তো সেই জন্য বিপদ প্রচুর আছে, কিন্তু যেহেতু আমরা এখন অনেকবার এটা করে ফেলেছি, সুনিতা উইলিয়ামসের আগেও অনেকবার ল্যান্ডিং হয়েছে, সেই 60s এন্ড অফ 60s থেকে ইউরি গ্যাগারিন শুরু করেছে, তারপর অনেকবার হয়েছে ব্যাপারটা। তো সেই জন্য আমাদের এখন সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স আছে এটা ওভারকাম করা, বাট স্টিল ইটস ভেরি রিস্কি। সেক্ষেত্রে এই যে অভিযান চালানো হলো, আমরা দেখলাম যে 9 মাস তারা আটকে ছিলেন, প্রথমে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লো, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা। নাসার ক্ষেত্রে এই যে এই অভিযানটা সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল? প্রত্যেকটা মহাকাশ অভিযানে খুব চ্যালেঞ্জিং যেখানে মানুষ ইনভলভ আছে। আমাদের জাস্ট মনে রাখা দরকার যে আমাদের ইন্ডিয়াতেও আমরা গগনযানের জন্য আমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি, কিন্তু সেইটা প্রতি বছরই 1 বছর করে পিছিয়ে যাচ্ছে। আমাদের 24-এ হওয়ার কথা ছিল, এখন 25-এ, এবং এখন মনে করা হচ্ছে হয়তো 25-এও হবে না, হয়তো 26-এ হবে। তো এইটা এই নয় যে ইন্ডিয়ান আমাদের যে ইসরো তারা ক্যাপেবল নয়, এটা ব্যাপারটা হচ্ছে এটা খুব কমপ্লিকেটেড, যে মহাকাশে মানুষ পাঠানো এটা খুব কমপ্লিকেটেড এবং অনেক রকমের প্যারামিটার ভাবতে হয় এবং ভেরি মাচ রিস্কি। তো তো সেই জন্য আপনার প্রশ্নটা কি ছিল? যে এই যে নাসা যে এখানে আটকে ছিল, তাদেরকে ফিরিয়ে আনার যে প্রসেসটা নাসার ক্ষেত্রে, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? সো ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। যখন 60s-এ উড়িয়ে গিয়েছিলেন তখনও এইটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং এখনও খুব চ্যালেঞ্জিং রয়েছে। এবং এই মুহূর্তে নাসা একটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, ওদের ফিলোসফিতে একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে আগে ওরা পুরো অভিযানটা নিজেরা কন্ট্রোল করতো, কিন্তু এখন ওরা যেটা করছে যে আমরাও যে বিভিন্ন জিনিসে আমরা আস্তে আস্তে বেসরকারিকরণ করার চেষ্টা করছি, নাসাও একই রকম ফেজে যাচ্ছে, যে তারা আস্তে আস্তে বিভিন্ন অভিযানের বিভিন্ন ভাগ বেসরকারি সংস্থার হাতে দেওয়ার চেষ্টা করছে নিজেদের এই কমানোর জন্য। তো অভিযানের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে মহাকাশচারীদের এখানে নিয়ে যাওয়া, ISS-এ নিয়ে যাওয়া এবং তাদের ফিরিয়ে আনা। এই নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনার কাজটা রিসেন্টলি বোয়িং করছে এবারে। বাট ভেরি রিসেন্টলি ইলন মাস্কের যে স্পেস সংস্থা, তারাও সিনারিওতে এসে গেছে, তারাও একটা যন্ত্রযান তৈরি করেছে যারা ক্যাপেবল অফ ডুইং দ্যাট। তো সেই জন্য এই দুটো এখন আমাদের কাছে অপশন আছে, যে আপনি বোয়িং দিয়ে যেতে পারবেন, আপনি ইলন মাস্কের যে আছে সেটা দিয়েও যেতে পারবেন। বাট বোয়িংয়ে যাওয়ার সময়তে তারা গিয়েছিল স্পেস লাইনে বোয়িংয়ের যন্ত্রযানের মাধ্যমে, এবং সেইখানে স্টার্টিংয়ের সময়তেই যন্ত্রযানে কিছু ত্রুটি ধরা পড়ে। তো সেই জন্য তারা পৌঁছে যাওয়ার পরে তাদেরকে আর ওই যন্ত্রযান নিয়ে ফিরিয়ে আনার আর রিস্ক নেওয়া হয়নি। জাস্ট কল্পনা চাওলার ব্যাপারটা আমাদের মাথায় ছিল তাই, তো সেই জন্য আমাদের ওয়েট করতে হয়েছে। তারপর ইলন মাস্কের যে স্পেস এক্স দিয়ে তারা ফিরে এসছে। অনেকেই এই যে প্রসেস সেটাকে বলছেন যে রেস্কিউ অপারেশন, কারণ আমরা দেখলাম যে যেভাবে তারা গেলেন 8 দিনের জন্য, তারপর তারা ফিরে আসার কথা ছিল, তারপর সেখানে গিয়ে আটকে গেলেন, এবং সেই নিয়ে তো একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতেই শুরুই করেছে। রাশিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই ISS থেকে এর আগেও তারা এই ধরনের অভিযান করেছেন এবং সেক্ষেত্রে সফলভাবেই তারা নিয়ে এসেছেন, কিন্তু সেখানে যদি আমরা টাইম স্প্যানটা দেখি, এই টাইম স্প্যানের থেকে অনেকটা কম। এই হেরফেরটা কেন হচ্ছে? এই আটকে যাওয়া ব্যাপারটা নাসা বলছে যে এরা আটকে যায়নি, যদি এরা আটকে গেছে কি আটকে যায়নি সেইটা নিয়ে খানিকটা রাজনৈতিক তরজাও আছে। কারণ মনে রাখতে হবে যে সুনিতা উইলিয়ামস গিয়েছিলেন পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টের সময়কালে। তো সেই সময়তে ট্রাম্প তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না, তো তিনি এর সময়তে প্রায় বলছিলেন যে ওনারা আটকে গেছে, কিন্তু নাসা ডিনাই করছিল যে এটা আটকে যাওয়া নয়, তারা জাস্ট কাজ করছে। কেন নাসা বলছিল?
তার কারণ হচ্ছে যে আমরা জাস্ট কয়েক ঘন্টা আগে ওনার ফিরে আসলেন, কিন্তু সেপ্টেম্বরের শেষ থেকেই আপনার একটা ওখানে আছে যে যে এটা ফিরে এলো, সেই একটা যন্ত্রযান আইএসএর সাথে ডক করা আছে ফ্রম দ্য এন্ড অফ দ্য সেপ্টেম্বর শেষ থেকেই আছে। তার মানে হচ্ছে যে যদি কোনো এমার্জেন্সি হতো বা যদি দরকার পড়তো, তাহলে সেপ্টেম্বরের শেষেই সুনিতা উইলিয়ামসরা ফিরে আসতে পারতেন, কিন্তু ওনারা ফিরে আসেননি। কেন ফিরে আসেননি? তার কারণ হচ্ছে নাসা যেটা বলেছে যে তার মূল কারণ হচ্ছে যে যদি তখন ওরা সেপ্টেম্বর ফিরে আসতেন, তাহলে আইএসএস তখন মানুষ শূন্য হয়ে যেত। তাহলে আইএসএস যে রেগুলার যে রুটিন ওনারা যে এক্সপেরিমেন্টগুলো করছেন, যে রিসার্চগুলো করছেন, সেগুলো করার কোনো লোক থাকতো না। তো সেই জন্য ওনাদের সাধারণত 6 মাসে একটা সাইকেল থাকে। তো সেই জন্য ওনারা চেয়েছিলেন যে নেক্সট সাইকেলটা অবধি অপেক্ষা করতে, যাতে আরও কিছু লোক যাবে এবং তাদের সাথে এনারা সেই গাড়িটা যখন ফিরে আসবে তখন এরা ফিরে আসবে। এবং ইন দ্য মিন টাইম ওনারা খানিকটা সময় পাবেন যে ওখানে কি অসুবিধা হচ্ছে। স্পেস এক্স কিন্তু খুব বেশি ট্রাই এখনো করেনি। বোয়িং আগে বেশ কয়েকবার ট্রাই করেছে, কিন্তু স্পেস এক্স কিন্তু কাইন্ড অফ নতুন, এবং শুরুতেই স্পেস এক্স ফেল করতে কখনোই চায় না, কোনো রিস্ক নিতে চাইছিল না। তো স্পেস এক্স উইল হ্যাভ সাম টাইম, স্পেস এক্স খানিকটা এক্সট্রা সময় থাকবে দেখে নেওয়ার যে একবার ফেল প্রুফ করার জন্য। সেই জন্য নাসা খানিকটা এক্সট্রা সময় নিল। কিন্তু সেপ্টেম্বরের এন্ড থেকে আমাদের অপশন ছিল, যদি কোনো এমার্জেন্সি হতো, হেলথ এমার্জেন্সি বা আর কোনো এমার্জেন্সি, তাহলে ফিরে আসা সম্ভব ছিল। ওটা ডক করাই ছিল একটা যান। আচ্ছা, এবং সেক্ষেত্রে এই এত দিন ধরে, এই 9 মাস ধরে সেখানে আটকে থাকাই বলুন বা যে কোনো এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজের জন্য সেখানে রেখে দেওয়াই বলুন, একজন মহাকাশচারীর ক্ষেত্রে তার ক্ষেত্রে এটা কতটা প্রতিকূলতার হতে পারে? প্রতিকূলতা তো বটেই, মানসিক এবং শারীরিক দুদিক দিয়েই প্রতিকূলতা। মানসিক প্রতিকূলতা, আপনি একটা জায়গাতে গেছেন 8 দিনের জন্য, আপনি 9 মাস আটকে গেলেন এবং 9 মাস পরও আপনি ফিরে আসতে পারবেন কিনা কোনো ঠিক নেই। তো এটা মানসিক একটা বিশাল চ্যালেঞ্জ। মানসিক চ্যালেঞ্জের থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ। আমি যেটা আগে প্রথমেই বললাম যে আমাদের শরীর মাইক্রোগ্র্যাভিটিতে পুরোপুরি অন্যরকম কাজ করে। আপনি যদি এখন সুনিতা উইলিয়ামসের ছবিতে দেখেন, দেখে মনে হবে যে যখন উনি গিয়েছিলেন তখন ওনাকে অনেক ইয়াং লাগছিল, কিন্তু এখন দেখলে ওনাকে অনেকটা রুক্ষ শুষ্ক, অনেকটা ওয়েট লস করেছেন, অনেকটা বয়স্ক মনে হচ্ছে, থুতনি খানিকটা হয়ে গেছে। তো সেইটা হচ্ছে যে এই দীর্ঘ সময় এতে থাকার জন্য। এবং সুনিতা উইলিয়ামস বলেই উনি এই 9 মাস কাটিয়ে দিতে পারলেন, 9 মাসের বেশি সময় কাটিয়ে দিতে পারলেন। এটা আমাদের মনে রাখতে হবে, সুনিতা উইলিয়ামসের বয়স কিন্তু ইয়াং অফ 60 ইয়ার ওল্ড। সো উনি 60 বছরের যুবতী। তো এটা কিন্তু একটা 60 বছরের একজনের পক্ষে খুবই চ্যালেঞ্জ, যে কোনো মানুষের পক্ষে চ্যালেঞ্জ, 60 বছরের একজন মানবীর পক্ষে, অতি মানবীর পক্ষে খুবই চ্যালেঞ্জ। আসবো আবার আর আপনার কাছে। এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আরও 2 নভোচারী তারা ফিরে এসেছেন এবং প্রত্যেকের জন্যই অপেক্ষার অবসান তো বলা যেতেই পারে, এবং ফ্লোরিডার উপকূলে তারা সেখানে সফলভাবে নেমেছেন। আমরা এই নিয়েই কথা বলবো। তমাল বসাক মহাকাশ বিজ্ঞানী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। তমাল বাবু, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে 287 দিন পর পৃথিবীতে পা রাখলেন সুনিতা উইলিয়ামসরা, এবং এতদিন আটকে থাকা, তারপর ফিরে আসা, আমরা সেই প্রসেসটাও দেখলাম যেভাবে তারা ফিরলেন, কতটা চ্যালেঞ্জিং বিষয়টা আপনার কাছে জানবো। চ্যালেঞ্জিং তো বটেই, মানে একটা 287 দিন একটা ছোট্ট মানে ঘরের মধ্যে থাকা মহাকাশ স্টেশনের, এবং সেই ঘরের মধ্যে সেইখানের মধ্যেই সমস্ত জীবন যাপন করা, যেখানে আমাদের গ্র্যাভিটি বা এটা আমাদের কমন, যেটা আমাদের জেনারেল অভ্যেস, সেটাও তার মধ্যে থেকে বাইরে থাকা। শুধু তাই নয়, আপনি একটু খেয়াল করলে দেখবেন ওনারা কিন্তু প্রায় 150 রকমের বিভিন্ন রকম গবেষণা, যেটা মহাশূন্যে সম্ভব, সেই গবেষণা করেছেন এবং নিয়মিত তার ফল মানে নাসার বিজ্ঞানীদের কাছে পাঠিয়েছে। সুতরাং তারা যে শুধুমাত্র সেখানে একটা মানে কঠিন জীবনযাপন করেছেন তাই নয়, তারা সেখানে তার মধ্যে গিয়ে একটা মানে মানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং তাদের মধ্যে বিভিন্ন মানে যাকে বলে বিভিন্ন মানে গবেষণার মধ্যে এবং প্রচন্ড কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে ছিলেন। এবং তার সঙ্গে যেটা রয়েছে যে একটা শারীরিক সক্ষমতার ব্যাপার, আপনারা দেখলেন এখানে
যখন সুনিতা উইলিয়ামস বেরিয়ে এলেন ওই তাদের ক্যাপসিউল থেকে সমুদ্রের মাঝখানে গালফ অফ আমেরিকায়, সেখানে ওনাকে একেবারে মানে একটা স্ট্রেচার বা সেরকম একটি জিনিসে করে বার করে আনা হলো। সুতরাং সেটা তার শরীরের ওপর কতটা ধকল সেটা তো আমরা বুঝতেই পারছি। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আছে এটা তো শুধু এখানেই শেষ নয়। উনি এখন ওখান থেকে যেটা চলে যাবেন, যেটা জানা যাচ্ছে যে ওখানে হিউস্টনে যেখানে জনসন স্পেস সেন্টারে যাবেন এবং ওখানে ওনার পরীক্ষা নিরীক্ষা চলবে, গবেষণা চলবে এবং তার শারীরিক পরীক্ষা চলবে। মিনিমাম 1.5-2 মাস তো হবেই, হয়তো আরো বেশি। তারপরে উনি আমাদের মানে হাঁটা চলা, স্বাভাবিক জীবন এবং মানে অন্যান্য হৃদযন্ত্র, রক্তচাপ, মানে হাড় বা মস্তিষ্ক, তার যে বিভিন্ন যে প্রবলেম গুলো সেগুলো হয়তো রিকভার করে তারপরে উনি আবার নর্মাল লাইফে সাধারণ কাজকর্মে ফিরে আসবেন। সুতরাং এটা একটা সত্যি চ্যালেঞ্জিং এবং কঠিনটা। যে বিষয়টা নিয়ে আমরা এক্ষেত্রে আলোচনা করছিলাম, আমাদের স্টুডিওতেও আমাদের স্পেস সায়েন্টিস্ট সব্যসাচী পাল রয়েছেন, তার সঙ্গেও এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছেও একটা বিষয় জানতে চাইবো যে বারবার আমরা যে কোনো এই ধরনের মহাকাশ অভিযানের ক্ষেত্রে দেখি যে ল্যান্ডিং এর বিষয়ে অত্যন্ত আলাদাভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষভাবে নজর রাখা হয় এবং সুনিতা উইলিয়ামসরা তারাও যখন ফিরছিলেন এই ল্যান্ডিং এর ওপরেই বিশেষভাবে জোর দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে এই ফ্লোরিডার উপকূল জলাশয় সেটাকে কেন বেছে নেওয়া হলো ল্যান্ডিং এর ক্ষেত্রে? অবশ্যই মানে ওরা যেহেতু চাইবেন ওখানে নাসা যেহেতু এবং ওরা আমেরিকার আশেপাশে এবং ফ্লোরিডাটা মানে যেহেতু ভৌগোলিক ভাবে এবং সেটা খুবই মানে কি বলবো একটা সুবিধাজনক স্থান, সেই জন্য এটা প্রথম নয়। মানে যত মহাকাশ অভিযান সেই সময় বিভিন্ন সময় করা হয় তারা ওই মানে গালফ অফ মেক্সিকো বা যেটাকে এখন গালফ অফ আমেরিকা বলা হচ্ছে সেইখানেই ওরা রীতিমতো মানে একটা ভৌগোলিক অ্যাডভান্টেজের জন্যই সেখানে প্রতিবার নামার চেষ্টা করেন এবং তার চেয়ে বড় কথা যেখানে নামলে ওখান থেকে সহজে ওনাদেরকে নিয়ে যাওয়া যায়, যেখানে ওদের জনসন স্পেস সেন্টার, যেখানে ওরা মানে তাদের গবেষণা বা তাদের মানে তাদেরকে মানে চূড়ান্ত মানে পর্যবেক্ষণ এবং মানে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে নিয়ে যাওয়া যায়, সেটাও একটা ব্যাপার আছে। সুতরাং সেই সব দিক ভেবে ওনাদেরকে ওইখানেই মানে ওইখানে নামানোর ব্যবস্থা করা হয়। ধরুন আমি একটা কথা বলছি, আপনি ধরুন ওই মানে ফ্লোরিডার ওই উপকূলে না নামিয়ে তাদের যদি কোনো মাঝ সমুদ্রে বা মানে আমাদের মানে তট থেকে অনেকটা দূরে নামানো হতো, তাহলে অবশ্যই তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে বা রিকভারি প্রসেসটা সেটা অনেক দেরি হতো বা সেখানে অনেক রকম অন্যরকম সব জটিলতা দেখা দিত। সেই সব দিক ভেবে ওরা এমন একটা জায়গা চুজ করেন যেখান থেকে মিনিমাম সময় মানে মিনিমাম ড্যামেজে এবং সবচেয়ে সুস্থভাবে তাদেরকে মানে একদম মানে জনসন স্পেস সেন্টার বা যেখানেই হোক সেখানে তাদেরকে একটা মানে একটা সুবিধাজনক জায়গায় নিয়ে আসা যায়। সব দিক ভেবেই জায়গাটা চুজ করা হয়। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন মহাকাশ বিজ্ঞানী তমাল বসাক, তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যেখানে যেভাবে তারা ফিরলেন এবং এই স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে ফ্লোরিডার উপকূলে সেখানে সুনিতা উইলিয়ামসরা তারা পৃথিবীর বুকে পা রেখেছেন এবং এরপর তাদেরকে যে মেডিকেল প্রসিডিওরের মধ্যে যেতে হবে এবং তারপর তারা বাড়ি ফিরতে পারবেন, এখনো প্রায় 2 থেকে 3 মাস মতন সময় লেগে যাবে তাদের এই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যখন তারা মহাকাশ থেকে ফিরছিলেন ফ্লোরিডার উপকূলে, যেই সময় তারা পা রাখছিলেন এবং সেই সময় যেভাবে এই প্রক্রিয়াটা চলছিল, এত সুন্দর একটা দৃশ্য সেই সময় ধরা পড়ছে, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা রাখছি। ভোর 3:27 আমরা দেখলাম তারা পৃথিবীর বুকে পা রাখলেন। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন সব্যসাচী পাল, স্পেস সায়েন্টিস্ট। যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও কথা বলবো, যে বিষয়টা জিজ্ঞেস করলাম যে কোথাও গিয়ে ল্যান্ডিং এর ক্ষেত্রে এই ল্যান্ডিং করাটা কি অনেকটা বেশি কঠিন হয়, যার কারণে কি এই জলাশয় উপকূল এগুলোকে বেছে নেওয়া? যেই পদ্ধতিতে সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনা হয়েছে সেই পদ্ধতি গ্রহণ করলে মাটিতে ল্যান্ডিং করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে এখন যেটা হচ্ছে যে এর মধ্যে ক্যাপসুলের মধ্যে মহাকাশচারীরা আছে এবং ক্যাপসুলটা জাস্ট পড়ছে মাটিতে, তো এটা অলমোস্ট ফ্রি ফল হচ্ছে। এবারে আপনার 4টে প্যারাসুট দিয়ে প্রথমে 2টো প্যারাসুট খুলছে, তারপর আর 2টো প্যারাসুট খুলছে, দিয়ে তার ভেলোসিটিটা কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু সবসময়তেই আপনার চান্স থাকে যে প্যারাসুট আপনার নাও খুলতে পারে, 4টের মধ্যে একটা প্যারাসুট খুললো না বা কোনো অসুবিধা হলো, তো তখন কি হবে যে প্যারাসুটটা ভেলোসিটি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, তো এই কমানোটা অতটা কমবে না।
এবারে প্যারাসুট ভেলোসিটি কমালো, প্যারাসুটে সবসময় এয়ারের উপর অনেক ব্যাপার স্যাপার আছে, ভেলোসিটি তো একেবারে জিরো হচ্ছে না, ভেলোসিটি তো একটা আছে। তো সেই জন্য যখন মাটিতে পড়ে সেটা একেবারে স্মুথ ল্যান্ডিং হয় না, সেটা হওয়ার সময় একটা ভেলোসিটি ঝপ করে এসে পড়ে। তো সেই জন্য যদি জলে পড়ে জল সেটা অ্যাবজর্ব করে নিতে পারে, তো জলে এসে পড়লে খানিকটা হয়ে গেল, আপনার ক্ষতি কিছু হবে না। কিন্তু যদি মাটিতে পড়ে তাহলে ক্র্যাশ ল্যান্ডিং হবে, তাহলে ভেঙে যাবে, তাহলে প্রচুর ক্ষতি হবে। তো সেই জন্য এই পদ্ধতিতে ওরা মাটিতেই পড়ে। কিন্তু এখন নাসার অন্য একটা স্পেস স্টেশন আছে যেখানে একেবারে আপনার জেপিএল জেট প্রোপালশন ল্যাবরেটরিতে করা হয়, যে একেবারে আপনার যে এখন এয়ারপোর্টে আপনার ফ্লাইট এসে পড়ে, তো সেইটা জাস্ট আকাশ থেকে এসে একেবারে আপনার এরোপ্লেনের মতো আপনার করতে পারে, ল্যান্ড করতে পারে। সেই টেকনোলজি অলরেডি আছে এবং একাধিকবার সেটা টেস্ট করা হয়েছে, বাট সুনিতা উইলিয়ামসদের ক্ষেত্রে সেই টেকনোলজিটা ইউজ করা হয়নি। এটা সুনিতাদের ক্ষেত্রে স্পেস এক্সটা টেস্ট করারও একটা ব্যাপার ছিল। স্পেস এক্স এখনো ওই টেকনোলজিটা এখনো তারা আয়ত্ত করতে পারেনি, ওটা নাসার কাছে আছে, নাসা নিজস্ব আছে। কিন্তু স্পেস এক্স যেটা করছে যে জাস্ট স্প্ল্যাশ ডাউন, যে জাস্ট ঝপ করে মাটিতে ঝপ করে জলে এসে পড়ছে, বাট স্টিল ইট হ্যাজ ভেলোসিটি, ওর একটা ভেলোসিটি আছে, ভেলোসিটিতে থাকার জন্য জলে পড়লে সুবিধে, না হলে মাটিতে পড়লে ভেঙে যাবে। দর্শকদেরকে এই মুহূর্তে সেই ছবিটাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নাসার সৌজন্যে যে ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে, যেখানে এই যে ড্রাগন ক্যাপসুল, সেই ড্রাগন ক্যাপসুল থেকে যখন তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, একের পর এক এই 4 নভোচারী তাদেরকে যখন বের করে নিয়ে আসা হচ্ছে, সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করার পরে যখন এই নিরাপদ প্রত্যাবর্তন এবং সেখান থেকে ড্রাগন ক্যাপসুলে থেকে একের পর এক তাদেরকে নামানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এবং স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়ার মাধ্যমে যখন ফ্লোরিডার উপকূলেই সফল অবতরণ করানো হচ্ছে, সেই ছবিও রাখছি আপনাদের সামনে। সুনিতা উইলিয়ামসের মাটিতে পা, আমরা আলোচনাতে তো অবশ্যই রয়েছি, আবারও আমরা ফিরবো এই আলোচনাতে, কিন্তু এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেয়ার, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকবেন। আমরা আলোচনাতে ছিলাম কারণ সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর তারা পৃথিবীতে ফিরে এসেছেন, মাটিতে পা রেখেছেন এবং দীর্ঘদিন ধরে প্রত্যেকেরই অপেক্ষা ছিল গত বছর জুন মাসে তারা যখন মহাকাশে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে গিয়ে 8 দিনের জন্য গিয়ে তারা আটকে পড়েন যান্ত্রিক ত্রুটি পড়ার কারণে। তারপর তাদেরকে সেখানে 9 মাস সেখানে কাটাতে হয়েছে। অবশেষে কবে ফিরবেন তারা, সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছিল, তাদেরকে নিয়ে উদ্বেগে চিন্তায় ছিল গোটা ভারতবাসী। এবং অবশেষে সেই দিন আজকে এসে উপস্থিত হয়েছে, যেখানে আজ ভোর ভারতীয় সময় 3:27 নাগাদ তারা পৃথিবীর বুকেতে পা রেখেছেন। এবং ড্রাগন ক্যাপসুল থেকে যখন তাদেরকে একের পর এক বের করে আনা হচ্ছে, সেই সময়ও কিন্তু আমরা বারবার দেখতে পেয়েছি তাদের যে জেস্চার, তাদের যে অঙ্গভঙ্গি, তার কিন্তু ভীষণই কনফিডেন্ট ছিলেন। এবং মহাকাশে এতগুলো দিন থাকার পরেও কোনো রকমভাবে যে শারীরিকভাবে হয়তো তারা কিছুটা হলেও বিধ্বস্ত হয়ে পড়েছেন সেটা দেখা গেছে, কিন্তু মানসিক যে দৃঢ়তা সেটা কিন্তু বারবার আমরা দেখতে পেয়েছি এই ড্রাগন ক্যাপসুল থেকে বের করার মুহূর্তেও। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সব্যসাচী পাল, স্পেস সায়েন্টিস্ট। আমরা আবারও সব্যসাচী পাল কথা বলবো তার সঙ্গেই। যে বিষয়টা বলছিলাম, যে এই যে শারীরিক যে ভঙ্গুরতা, বিধ্বস্ততা, সেটা তো চোখে মুখে না হয় ধরা পড়ছিল, কিন্তু মানসিক যে দৃঢ়তা, একবারও কিন্তু আমরা তাদের চোখে মুখে সেই বিষয়টা দেখতে পেলাম না। হাসি মুখে উচ্ছল ভাবে তারা একের পর এক বেরোলেন সেখান থেকে। হ্যাঁ, এইটা স্পেশালি সম্ভব হয়েছে সুনিতা উইলিয়ামস। তিনি খুবই এক্সপিরিয়েন্সড, উনি এর আগে দুবার মহাকাশ অভিযান করেছেনই, খালি নয়, উনি স্পেস ওয়াক করেছেন এবং আগের অভিযানে, শেষ অভিযানে উনি নেতাও ছিলেন, নেত্রী ছিলেন। তো সেই জন্যে যেহেতু ওনারা অনেক দিন ধরে আছেন, তো সেই জন্যে ওনাদের কাছে এটা নতুন কিছু নয়, তো সেই জন্যে ওনাদের কনফিডেন্স তো ছিলই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন যুদ্ধ করেন, তো তখন আপনাকে কখনো দেখাতে নেই যে আপনি হেরে যাবেন। তো যেহেতু ওনারা নাসার, সুনিতা উইলিয়ামস নাসার কর্মচারী এবং দীর্ঘদিনের কর্মচারী, ওনার মনেতে যদি কোনো ভয় থাকেও, যদি শঙ্কা থাকেও, কিন্তু উনি কখনোই সেইটা বাইরে প্রকাশ করতে পারবেন না, কারণ তাহলে সেটা নাসার জন্য একটা ব্যাড অ্যাডভার্টিসমেন্ট হবে।
তো তো সেই জন্য ওনাকে বাইরে দেখাতেই হবে যে একটা উনি কনফিডেন্ট, উনি জানেন যে এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। তো তো সেই জন্যে ওনাকে বাইরে একটা রাখতেই হবে। বাট যেহেতু উনি আগেও অনেকবার এই ব্যাপারটা করেছেন, ওনার কাছে এটা নতুনও নয়, তো সেই জন্য এই দুটো যোগ ফলে ওনাকে কনফিডেন্ট দেখা যাচ্ছে এবং হয়তো উনি অনেকটা কনফিডেন্ট ছিলেন না। এবং তিনি রেকর্ডও করে ফেলেছেন ইতিমধ্যেই স্পেস ওয়াক করে সুনিতা উইলিয়ামস। এবং সেক্ষেত্রে এটাই বলছিলাম যে যখন আমরা দেখতে পাচ্ছিলাম, এর আগেও দেখেছি, তিনি কিন্তু সেখানে যখন আটকে ছিলেন লেটুস পাতার চাষ করছিলেন। এই যে নিজে থেকে যে মেন্টাল বুস্টিং, মরাল বুস্টিং করা, এবং শুধু তো নিজের ক্ষেত্রে নয়, বাকিরাও সেখানে রয়েছেন একই সঙ্গে তাদেরকেও করা, এইটা কিভাবে সম্ভব হয় আপনার সঙ্গে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সঞ্জীব সেন, স্পেস সায়েন্টিস্ট, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জীব বাবু, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে আমরা দেখলাম যে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, অবশেষে সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা তারা ফিরে এসেছেন, পৃথিবীর বুকে তারা পা রেখেছেন। কিন্তু এই যে প্রসেস, দীর্ঘ দিনের একটা প্রসেস, সেখানে আটকে থাকা, এটা কতটা টাফ মহাকাশচারীদের ক্ষেত্রে? দেখুন, আমরা পৃথিবীবাসীর কাছে এটা চাপ মনে হতে পারে, কিন্তু একজন মহাকাশচারী এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে কাজ করার সুযোগ, এটার জন্য কিন্তু যে কোনো মহাকাশচারী মুখিয়ে থাকে। অর্থাৎ যেটা আমাদের কাছে চাপ মনে হচ্ছে, সেটা কিন্তু ওনাদের কাছে হয়তো চাপ নয়। মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দীর্ঘদিন কাজ করা, অ্যাপার্ট ফ্রম শারীরিক অসুবিধা হতে পারে পৃথিবীতে ফিরে, এবং মানসিক সমস্যা হতে পারে, এইসব জিনিস, এই ব্যাপারগুলো কিন্তু মহাকাশচারীরা যখন যান মাথায় সেইভাবে রাখেন বলে আমার মনে হয় না। কেননা যে কোনো এরকম স্পেসে যাওয়া এবং ফিরে আসা, এর মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর সবসময় থাকে, সেসব জেনেও ওরা যায়। এই গবেষণা করার যে উত্তেজনা এবং এইভাবে কাজ করার যে মানে যে মানসিকতা নিয়ে ওরা কাজ করেন, তাতে তাদের কাছে চাপ এটা বলাটা ঠিক না। তবে হ্যাঁ, দীর্ঘদিন আটকে থাকা এবং তারপরে ফিরে আসবো, কবে ফিরে আসবো, বারে বারে ডেট চেঞ্জ হওয়া, একটা ক্রিউ লাইনে, স্টার লাইনে আমি গেছি, তারপরে আমাকে ড্রাগন স্পেস এক্স আমাকে ফিরিয়ে আনবে, কবে ফিরিয়ে আনবে, সেটার একটা চাপ অবশ্যই ভেতরে ভেতরে হয়তো থাকে। কিন্তু অ্যাজ এ মহাকাশচারী হয়তো সেই চাপটা চাপ হিসাবে ওনারা হয়তো নিচ্ছেন না। আমরা পৃথিবীবাসীরা ভীষণভাবে উদ্গ্রীব হয়ে থাকি যে কবে ফিরবে এই ব্যাপারটা, কিন্তু এটা মনে হয় না ওনাদের কাছে কোনো চাপ ছিল। সঞ্জীববাবু, এক্ষেত্রে আরো একটা বিষয় জানতে চাইবো, যে এতদিন সেখানে থাকার পর আমরা দেখতে পেলাম যে যথারীতি সুনিতা উইলিয়ামস তাদের ওজন কমে গিয়েছে এবং অনেকটাই তারা শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। সেক্ষেত্রে পৃথিবীর বুকে পা রাখার পর, এরপর আগামী দিনে কি কি প্রসিডিওরের মধ্যে তাদেরকে যেতে হতে পারে, এবং এই আগামী দিনটা কতটা কঠিন হতে চলেছে? আগামী দিন যে কোনো মহাকাশচারী যদি লং টার্ম থাকে, তাহলে মানে 6 মাস করে তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সব মহাকাশচারীরাই থাকেন, সেক্ষেত্রে এদের ক্ষেত্রে 9 মাস হয়েছে। এবং ফিরে আসার পরে এই ব্যাপারগুলো হবে, এই মানসিক প্রস্তুতি সব মহাকাশচারীরই থাকে, এবং তারা একটা লং টার্ম মানে তাদের রিহ্যাব করা হবে, তারা মেডিকেল ট্রিটমেন্টে থাকবেন, পর্যবেক্ষণে থাকবেন, কারণ তাদের মাসল, হাড়, ব্রেন, চোখ, হার্ট, রক্ত চলাচল সবকিছুরই নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং নর্মাল ওজন শূন্য অবস্থা থেকে পৃথিবীতে ফিরে এসে আবার নর্মাল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মধ্যে তাদের আবার নর্মাল জীবনে ফিরে আসতে হবে। তো সেটার জন্য তারা মানসিক প্রস্তুতি থাকছেই তাদের, এবং তার জন্য সমস্ত মেডিকেল টিম রয়েছে, সেই ট্রিটমেন্টটা চলবে। এবং এটা এরকমও না যে এর আগে হয়নি, যেমন ফ্র্যাঙ্ক রুবিওস 371 দিন অন বোর্ড ছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 2022 থেকে 2023 অব্দি। হ্যাঁ, তো এই ঘটনা ঘটে, এরকম যে একেবারে ঘটেনি কখনো তা না। কিন্তু এটার একটা অন্য দিকও রয়েছে, যদি বিজ্ঞানের দিক থেকে দেখি, সেটা হচ্ছে আজকে যদি আমি মঙ্গল গ্রহে কখনো মানুষ পাঠাই, তাহলে তো আমাদের 6-7 মাস লেগেই যাবে মঙ্গল গ্রহে পৌঁছাতে, তারপরে ওখানে থেকে আবার যদি ব্যাক করতে হয়, এই যে লম্বা জার্নি, এই লম্বা জার্নির জন্য ওজন শূন্য অবস্থায় থাকলে
দেহের উপর কি কি সমস্যা হতে পারে তার একটা মানে পূর্ব একটা অভিজ্ঞতা তো এইখান থেকে আমরা আহরণ করতে পারি যে এই অবস্থায় আমাদের কি কি শারীরিক কন্ডিশন হতে পারে এবং সেখান থেকে কি করে রিকভারি করা যায়। সুতরাং এটা যে একেবারে মানে এই এতদিনের থাকাটা যে বিফল যাবে বা সেটা বলা যায় না। সঞ্জীববাবু, একদম শেষ প্রশ্ন আপনার কাছে, যে বিষয়টা জানতে চাইবো যে এইভাবে একটা টেকনিক্যাল গ্লিচের জন্য আমরা দেখলাম যে মহাকাশচারী তারা গেলেন 8 দিনের জন্য, কিন্তু তারপর তাদেরকে দীর্ঘদিন ধরে আটকে থাকতে হলো সেখানে। এই যে টেকনিক্যাল গ্লিচ ধরা পড়ছে বারবার, এর আগেও আমরা একাধিকবার দেখেছি, কোথাও গিয়ে কি দক্ষতার অভাব থাকছে? না, এটা ঠিক দক্ষতার অভাব বলা যায় না, কেননা ধরুন এই ধরনের আমরা তো এই ধরনের মহাকাশযানের ত্রুটি যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। যেটা হয়ে গেছে বোয়িং স্টারলাইনারের একটা সমস্যা ধরা পড়েছিল এবং যার জন্য তারা ফিরতে পারেনি। সেটা যে কোনো এই ধরনের স্পেসশিপে হতেই পারে এবং ডিজাস্টারও হতে পারে। আমরা দেখেছি কলম্বিয়ার ইয়ের ক্ষেত্রে অ্যাটমসফিয়ারিক রিএন্ট্রির সময় বার্ন আউট হয়ে গেছিল। তো এই রিস্ক ফ্যাক্টরটা সবসময় থাকে। আফটার অল যন্ত্রপাতি গ্লিচ হতেই পারে, ডিফিকাল্টিজ অ্যারাইজ করতেই পারে এবং সেটাকে ওভারকাম করেই তো আমাদের এগিয়ে চলতে হবে, না হলে বিজ্ঞান সাধনা এবং বিজ্ঞান কি করে এগাবে। ধন্যবাদ আপনাকে। সঞ্জীব সেন, স্পেস সায়েন্টিস্ট, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আমরা স্টুডিওতেও আলোচনা করছি, সব্যসাচী পাল স্পেস সায়েন্টিস্ট আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার সঙ্গে কথা বলছিলাম, আমি অবশ্যই এই টেকনিক্যাল গ্লিচে আপনার কাছেও আসবো, তবে তার আগে যে বিষয়টা বলছিলাম যে আমরা গিয়ে দেখছিলাম যে তিনি লেটুস পাতা চাষ করছেন এবং শুধু তো নিজের ক্ষেত্রে এই মরাল বুস্টিংটা নয়, তার আশেপাশে যারা রয়েছেন তারাও যাতে ভেঙে না পড়েন, তাদেরকেও সেই একই সঙ্গে মরাল বুস্টিং করা, দেখভাল করা, এটা কতটা, এই নেতৃত্বটা দেওয়া কতটা টাফ তো বটেই, কিন্তু যেটা আগে উনিও বললেন যে ওনাদের একটা রিগোরাস ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়। যেরকম আমাদের যারা গগনযানে যারা যাবেন তারা অলরেডি 2 বছর রাশিয়াতে ট্রেনিং কমপ্লিট করেছেন এবং এখন তারা ব্যাঙ্গালোরে রাকেশ শর্মার আন্ডারে তারা রিগোরাস ট্রেনিং করছেন। তো যেহেতু ওনাদের সব রকমের যে পসিবিলিটি হওয়া সম্ভব সেইগুলো ধরে নিয়ে অলরেডি ট্রেনিং দেয়া হয় এবং ওনারা অনেক বছর ধরে ওয়েট করেন যে কবে ওনারা চান্স পাবেন মহাকাশে যাওয়ার। তো তার জন্য ওনারা অনেকটাই প্রস্তুত থাকেন। যদি সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে খানিকটা অঘটন ঘটেছিল, ওনার জাস্ট 8 দিনের জন্য যাওয়ার কথা ছিল, 9 মাসের বেশি সময় এটা অনেকটাই এক্সটেন্ড হয়েছে। কিন্তু উনি যেহেতু আগে একাধিকবার গেছেন, তো ওনার কাছে এটা পুরোপুরি নতুন কিছু ছিল না এবং যেহেতু উনি নেতৃত্ব দিয়েছেন, তো সেই জন্য ওনার কাছে খানিকটা সহজ ছিল। আগে আমরা দেখেছি যে ভিডিওতে উনি দেখাচ্ছেন যে মহাকাশ যানের ভেতরটা কিরকম হয়, তাদের কিচেনটা কিরকম, একটা ওনার একাধিক ভিডিও আছে। তো এবং উনি আগেও যখন গেছেন তখন উনি ওইগুলো করেছেন। তো সেই জন্য ওনার কাছে ব্যাপারটা নতুন কিছু নয়, তো সেই জন্য ওনার জন্য সহজ হয়েছে। বাট ইভেন দেন এটা একটা টাফ ব্যাপার তো বটেই এবং উনি প্রচুর মানসিক দৃঢ়তার এবং শারীরিক সক্ষমতার পরিচয় দিয়েছেন যে দীর্ঘ 9 মাস থাকাতে। কারণ আগে পুরুষ হয়তো কাছাকাছি সময় ছিলেন, কিন্তু মহিলাদের জন্য শারীরবৃত্তীয় এতে তাদের এই যে বেশি বয়স্ক মনে হচ্ছে সেটা কিন্তু আরেকজনকে অতটা মনে হচ্ছে না। তো মহিলাদের জন্য এই চেঞ্জটা বেশি হয়, তো সেই জন্য মহিলাদের জন্য এটা আরো বেশি চ্যালেঞ্জিং। তো উনি দীর্ঘ এতটা সময় উনি কাটিয়েছেন, এটা ওনাকে অবশ্যই ক্রেডিট দেওয়া দরকার। বাট ওনাদের যে রিগোরাস যে ট্রেনিং এর মধ্যে দিয়ে ওনারা গেছেন সেটা ওনাদেরকে হেল্প করেছে। কথার প্রসঙ্গে রাশিয়ার কথা আপনি বললেন, রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম সয়ুজ থেকে যখন ফেরানো হয়েছিল তখন মাত্র 3 ঘন্টার কাছাকাছি এরকম সময় লেগেছিল এই ধরনের অবতরণের ক্ষেত্রে, কিন্তু আমরা দেখলাম যে নাসার ক্ষেত্রে এই প্রসেসটা করার ক্ষেত্রে প্রায় 17 ঘন্টা একটা সময় লেগে গেল। এই যে এতটা সময় লাগার ক্ষেত্রে কি মনে হয় কোথাও গিয়ে কি তাহলে রাশিয়া এগিয়ে রয়েছে? না, এটা এগিয়ে পিছিয়ে ব্যাপার থেকেও অ্যাকচুয়ালি ওনারা চেয়েছেন এটা ফেল সেভ করতে, ওনার কোনো রিস্ক নিতে চাননি।
যেহেতু অলরেডি 9 মাস হয়ে গেছে এবং সারা পৃথিবীর নজর ওই দিকে, এবং নাসা কিন্তু সাধারণত অবতরণগুলো লাইভ টেলিকাস্ট রিয়ালি করে, কিন্তু এবারে লাইভ টেলিকাস্ট হচ্ছে। নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এসছে, যদি কিছু ঘটে তাহলে একটা বিশাল কিছু হবে। তো সেই জন্য নাসা কোনো রকমের রিস্ক দিতে চায়নি। তো 17 ঘন্টাতে এসেছে, কিন্তু 17 ঘন্টার বেশিও হওয়ার চান্স ছিল, হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু দেখা গেল যে অ্যাকচুয়ালি ইট ওয়াজ প্ল্যান্ড, কিন্তু দেখা গেল যে এরপরে আগামীকাল ওখানে ওয়েদার খারাপ হবে, তো সেই জন্য আরো স্লো ডাউন করে না নামিয়ে এই ওখানে কিছু উইন্ডো থাকে যে কোনো সময় নামানো যায় না, যে অনেক কিছু প্যারামিটার দেখে কিছু উইন্ডোতেই তাদেরকে নামাতে হয়, কিছু পার্টিকুলার সময় লাগে, সেই সময়তেই নামানো যায়। তো এরপরে যদি নামানো হতো, যেহেতু ওয়েদার খারাপ হয়ে যাবে, তো সেই জন্য এই উইন্ডোটাতে নামানো হলো। কিন্তু এই কম সময় নামানোর টেকনোলজি আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছেও আছে, কিন্তু আমেরিকার যেই টেকনোলজি দিয়ে সব থেকে বেশি ফেল সেফ ভাবে নামানো যাবে, সব থেকে কম রিস্কে নামানো যাবে, যেহেতু সারা পৃথিবী অ্যাটেনশন ওইদিকে আছে এবং তাদের শরীরটাও 9 মাস ধরে তারা এতে আছে, অতটাও তারা ফিট নয় দুজন, তো সেই জন্যই এইভাবে নামানো হলো। কিন্তু আমেরিকার কাছে এখন টেকনোলজি আছে আরো তাড়াতাড়ি নামানোর, কিন্তু সেই রিস্কটা নেওয়া হলো না। অর্থাৎ কোথাও গিয়ে এই রিস্ক ফ্যাক্টরটা তারা নিতে চায়নি, এবং সেক্ষেত্রে যাতে প্রত্যেকেই সুস্থভাবেই অবতরণ করতে পারেন সেই বিষয়টা কি মাথায় রাখা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এই যে টেকনিক্যাল গ্লিচের যে বিষয়টা আপনার কাছে আসবো, যে টেকনিক্যাল গ্লিচের জন্য আমরা দেখলাম যে এক মহাকাশচারী তারা গেছিলেন, সেখানে গিয়ে হঠাৎ করে তারা আটকে পড়লেন, তারপর এতগুলো দিন তাদেরকে সেখানে কাটাতে হলো। কোথাও গিয়ে কি দক্ষতার অভাব কি থেকে যাচ্ছে, যার কারণে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, কি মনে হয়? দক্ষতার অভাবের থেকেও আমরা শিখছি। দেখুন, মহাকাশ অভিযান যদিও আমরা সেই 60s থেকে শুরু করেছি, 50 বছর 60 বছর হয়ে গেল, কিন্তু তাও এটা কিন্তু জাস্ট ট্রেন যাত্রা বা এরোপ্লেন যাত্রার মতো অতটাও রেগুলার নয়। এবং আমি একটু আগে যেটা বললাম যে মহাকাশ যাত্রার ক্ষেত্রে বেসরকারীকরণ, এটা কিন্তু একেবারেই নতুন, এটা জাস্ট সদ্য শুরু হয়েছে। তো যে বেসরকারীকরণের যারা এখন যারা লিডিং প্লেয়ার যারা, তারাও কিন্তু জাস্ট নতুন, তারা পার্ট দিচ্ছে এই গেমে। তো সেই জন্য তারা কিন্তু অতটা এক্সপিরিয়েন্স নয়, তাদের কাছে অতটাও টেকনোলজি নেই। তো এবং তাদের কাছে যে টেকনোলজিগুলো তাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, এটা ওভারনাইট রাতারাতি এটা তৈরি হয়ে যাবে না। তারা আস্তে আস্তে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসবে, বিভিন্ন রকমের প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো তারা সলভ করে করে আস্তে আস্তে তারা টেকনোলজিটাকে বেটার করবে। তো যেহেতু স্পেস এক্স এর মাধ্যমে তার ফিরে এসছে, বোয়িংয়ের মাধ্যমে গিয়েছিল, স্পেস এক্স একেবারেই নতুন রিলেটিভলি, তো সেই জন্য তাদের টেকনোলজি তারা তৈরি করছে, তারা ফিরিয়ে নিয়ে এসছে সাফল্যের সাথে, কিন্তু তারাও যে পুরোপুরি কনফিডেন্স ছিল তা নয়, যদি থাকতো তাহলে আরো আগেই তারা নিয়ে আসতো। এদের তো আসার কথা ছিল বেশ কয়েক মাস আগে, কিন্তু তাও এতটা ওয়েট করা হলো কারণ তারা তাদের টেকনোলজিগুলো আরো টেস্ট করে নিতে চাইছিল যাতে কোনো অঘটন না ঘটে। কোন কোন ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হয় এক্ষেত্রে? ফ্যাক্টর অনেক রকমের, কারণ এটা একটা কমপ্লিকেটেড একটা ব্যাপার। আপনি যখন ওখানে আছেন, আপনার ভেলোসিটি 0, এখানে আমরা যখন আছি আমরা গ্র্যাভিটি আমাদের একটা আছে, আর আমাদের কোনো ভেলোসিটি নেই সেই থেকে, এবং আমাদের টেম্পারেচার নর্মাল টেম্পারেচার 30 ডিগ্রি কাছাকাছি। তো সেইখান থেকে আপনি যখন উপরে যাচ্ছেন, আপনার টেম্পারেচার 1000 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে এবং ভেলোসিটি প্রচুর বেড়ে যাচ্ছে। এবং ভেলোসিটির থেকেও যেটা জটিল, যে আপনার অ্যাক্সিলারেশন প্রচুর বেড়ে যাচ্ছে। ভেলোসিটি হলে তাও ঠিক আছে, আপনি একই ভেলোসিটিতে আছেন, আপনি খুব দ্রুতগামী ট্রেনে উঠলে আপনি উঠে পড়লে আপনি বুঝতে পারেন না, কিন্তু সেটা যদি অ্যাক্সিলারেশন হয় তখন আপনি ফিল করেন। তো আপনার 0 অ্যাক্সিলারেশন থেকে আপনার প্রচুর অ্যাক্সিলারেশন হচ্ছে, এবং নামার সময় তার ঠিক উল্টোটা হবে। তো এইটা যন্ত্রের দিক দিয়ে খুব চ্যালেঞ্জিং। এবং ওখানে আপনার আগে কল্পনা চাওলার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়ার ক্ষেত্রে ওখানে অটোমেটিক কন্ট্রোলের ব্যাপার থাকে, যে টেম্পারেচার বাড়বে সেখানে ভেতরে কুলিং হবে। এই ওখানে যেটা হয়েছিল, সিল্ডিং এ একটা টাইলস একটা খুলে গেছিল, তো সেইখানে ওখানে হঠাৎ করে গরম হতে থাকে। এই অটোমেটিক যে মেথডটা, সেটা ওটা এত গরম হয়ে গেছিল যে সে ওই অটোমেটিক পদ্ধতিটা ঠিকমতো কাজ করে, তো সেই জন্য ওটা গোলমাল করেছিল। তো ওটা কারেকশন করতে যায়, কিন্তু কারেকশনটা ঠিকমতো কারেকশন হয়নি, মুহূর্তের মধ্যে ফেটে যায়। তো কিন্তু কল্পনা চাওলার সময় থেকে আমরা বেশ খানিকটা এখন এগিয়ে গেছি। এখন আমাদের এআই আরো অনেকটা ইমপ্রুভ করেছে। তো বাট স্টিল এটা
হাইলি কমপ্লিকেটেড, যে অত ডিগ্রি টেম্পারেচার কি এত ভেলোসিটির মধ্যে এবং আরও বিভিন্ন রকমের প্যারামিটার, এবং তাদের ফিজিক্যালি যেহেতু আপনি হঠাৎ করে আপনার অ্যাক্সিলারেশনটা বেড়ে যাচ্ছে, আপনি হঠাৎ করে আপনার মনে হবে যে আপনার ওয়েট 4 গুণ বেড়ে গেছে। তো 4 গুণ ওয়েট বেড়ে যাওয়াতে আমরা জাস্ট বলছি 4 গুণ, কিন্তু 4 গুণ মানে আপনার হার্ট যার সাথে সাথে গ্রো হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা সবসময় দেখি যে যখন মহাকাশচারীরা যায় তারা একটা পার্টিকুলার পশ্চারে প্রায় শোয়া অবস্থায় যায়, তারা কিন্তু কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় না। কিন্তু কারণ হচ্ছে যে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যান আপনার অ্যাক্সিলারেশন অতটা বেড়ে গেলে আপনার হঠাৎ করে আপনার ওয়েটের ডিফারেন্স যা হবে আপনার হার্ট জাস্ট গুঁড়ো হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো সেই জন্য এটা খুব চ্যালেঞ্জিং, অনেক রকমের আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জিং, মেকানিক্যালি চ্যালেঞ্জিং, বাট যেহেতু আমরা প্রায় 60 বছরের আমাদের কাছে এক্সপিরিয়েন্স আছে, তো সেই জন্য আমরা এখন এটা করতে পারছি, বাট এটা চ্যালেঞ্জিং তো বটেই। হ্যাঁ, আমরা এই নিয়ে কথা বলবো অবশ্যই, কিন্তু সুনিতা উইলিয়ামস তিনি যখন পৃথিবীতে ফিরে এসেছেন এবং সেখানে দীর্ঘ এতদিন ধরে আটকে থাকা, এবং যে ছবি আমরা তাকে দেখতে পাচ্ছি যে শারীরিকভাবে অনেকটাই তিনি সেখানে ভেঙে পড়েছেন, তার ওজন কমে গিয়েছে, তার মেডিকেল কন্ডিশন এই মুহূর্তে কি রকম রয়েছে, এবং আগামী বেশ কয়েক মাস বেশ কিছু ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তাকে যেতে হবে, সেই গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে পৃথিবীতে ফেরার পর মূলত দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে হাঁটাচলা বন্ধ ছিল। আপনাদেরকে আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি যে তার মেডিকেল কন্ডিশন কি রকম কি থাকতে পারে পৃথিবীতে ফেরার পর, মূলত যে রোগগুলির সম্মুখীন হতে পারেন এই দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, এবং সেই ক্ষেত্রে যেমনটা মনে করা হচ্ছে যে দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে তাদের হাঁটা চলা বন্ধ ছিল, এবং যার কারণে পায়ের তলার যে শক্ত চামড়া সেটা অনেকটাই নরম হয়ে যায়, যেমন আমরা শিশুদের ক্ষেত্রে দেখে থাকি তেমনই শিশুদের মতোই নরম হয়ে যায়, যার কারণে হাঁটা চলার ক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে। আর এর জেরে পৃথিবীতে ফিরে তাদের হাঁটা চলার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হতে পারে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সেই বিষয়টাও, যেখানে পৃথিবীতে ফিরে হাঁটতে গিয়ে ব্যথা অনুভব করতে পারেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা, এবং তাদের ভূমিতে পা ফেলতে গেলে অনেকটা কষ্ট হতে পারে, যেহেতু তাদের যে পায়ের তলার পুরু চামড়া সেটা নরম হয়ে গিয়েছে এতদিনে, সেক্ষেত্রে বেশ কিছুদিন তাদেরকে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। আর নাসার তথ্য অনুযায়ী নাসা যে তথ্য দিচ্ছে যে প্রতি মাসে মহাকাশচারীদের ওজন বহনকারী হার প্রায় 1% ঘনত্ব হারায়, নাসার তরফ থেকে এই তথ্য দেওয়া হচ্ছে, যেখানে প্রতি মাসে মহাকাশচারীদের ওজন বহনকারী হার তা 1% কমে, এবং সেক্ষেত্রে যা অনেক ক্ষেত্রে স্থায়ী ক্ষতি তৈরি করতে পারে, স্থায়ী ক্ষতির কারণ হতে পারে অনেক ক্ষেত্রে, এমনটাই কিন্তু বলছেন। আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছেও আসবো, যে তথ্য আমরা দেখাচ্ছিলাম যে অর্থাৎ কোথাও গিয়ে এই মেডিকেল কন্ডিশনের মধ্যে দিয়ে তাদেরকে তো যেতে হচ্ছেই এই মুহূর্তে, সেক্ষেত্রে স্থায়ীভাবেও কোনো একটা ক্ষতির সম্মুখীন তাহলে তারা হতে পারেন। অবশ্যই হতে পারেন, যে যেহেতু আপনি মাইক্রোগ্র্যাভিটি এতে আছেন, কন্ডিশনে আছেন, তো আমাদের অনেক রকমের স্থায়ী ক্ষতি হওয়ার চান্স আছে। আমি আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে রাকেশ শর্মার সাথে দেখা করা, তো রাকেশ শর্মাকে এখনও ডাক্তার বারণ করেছেন যে এরোপ্লেনে ওঠার জন্য। উনি রিসেন্টলি কলকাতায় এসেছিলেন এবং সেটা উনি অনেক বছর পরে উনি এরোপ্লেন উঠলেন, এবং উনি এরোপ্লেনেতে যাওয়ার সময়তেও উনি অনেক প্রিকশন নিয়ে এসেছিলেন। তো জাস্ট কল্পনা করুন যে যিনি মহাকাশে গেছেন, আমাদের প্রথম মহাকাশচারী, তিনি এখন জাস্ট নর্মাল এয়ারপ্লেনে উঠতে গেলেও তাকে প্রিকশন নিতে হচ্ছে, বা রেগুলার তিনি উঠতে পারেন না। তো অনেক রকমের ফিজিক্যাল চ্যালেঞ্জেস থাকে এবং লং টার্ম এফেক্টও রয়ে যায়। যে একটা প্রবলেম যেটা হয় যে আমাদের কানের যে আছে, কানের যে পর্দা আছে, কানের পর্দার আর পেছনে একটা আছে, যে এই পর্দাটা এবং এর পেছনে যে আপনার ফ্লুইড জমে যায়, এবং পর্দাটা হচ্ছে আপনার খুব সেন্সিটিভ। তো এইখানে আপনার একটা প্রবলেম, এটা একটা খুব কমন প্রবলেম, যে মহাকাশচারীদের প্রায়ই হয় যে ওখানে জিরো গ্র্যাভিটিতে থাকার সময়, এবং ওই যে জাস্ট আপনি হঠাৎ করে যখন আপনার হচ্ছে, যেটা আমরা অনেক সময় দেখি যে
এরোপ্লেনে যাওয়ার সময়তে আমাদের কান বন্ধ হয়ে যাচ্ছে, যে ব্যাপারটা আমরা ফিল করি অনেকে। এবার এরোপ্লেনে তো আপনার অ্যাক্সেলারেশনটা অতটা বেশি হয় না, কিন্তু মহাকাশযানে আপনি যখন যাচ্ছেন আপনাকে অনেকটা বেশি করতে হচ্ছে, অ্যাক্সেলারেশন করতে হচ্ছে। তো সেই জন্য অনেকের ক্ষেত্রেই এই কানে একটা দীর্ঘস্থায়ী একটা প্রবলেম থেকে যায়, এবং পুরো শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাই আপনাকে আবার রিস্টার্ট করতে হচ্ছে। সেই জন্য প্রত্যেকের যে একই রকমের এফেক্ট হয় তা নয়, কিন্তু দীর্ঘস্থায়ী এফেক্ট থাকাটা খুবই কমন। একদম শেষ প্রশ্ন ছোট্ট করে আপনার কাছে জানতে পারবো, এই যে ডিলে প্রসেস আমরা দেখলাম, এর থেকে আগামী দিনে কি কি লার্নিং নেওয়া যেতে পারে? অনেক রকমের লার্নিং নেয়ার আছে। প্রথম হচ্ছে যে মেকানিক্যাল, যে আমাদের যান্ত্রিক ব্যাপারটা এরপরে আমরা পাঠানোর আগে থেকেই আমরা টেস্টিং আরও বেশি করে করব, করে যে ইনস্ট্রুমেন্টগুলোর মাধ্যমে আমরা পাঠাচ্ছি, যে যানের মাধ্যমে আমরা পাঠাচ্ছি, সেইটাকে আমরা আগে থেকেই ফেল সেভ করার চেষ্টা করব। কিন্তু করা সত্ত্বেও জাস্ট মনে রাখতে হবে যে যেহেতু যেই যান যাচ্ছে সেই ফিরে আসছে, এবং যাওয়ার সময়তেই তাকে যে এক্সট্রিম টেম্পারেচার এবং এক্সট্রিম কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো সেই জন্য যাওয়ার সময়তে সবসময়তেই চান্স থাকে যে একটা টাইলসে কিছু একটা হলো বা কিছু একটা ক্ষতি হলো। তো সেই জন্য আমরা ফেল সেভ করার চেষ্টা করবো তো বটেই, কিন্তু তার মানে এই নয় যে 100% একবার চান্স যে পরে আর কখনো এরকম হবে না। গিয়ে পৌঁছে গেল, কিন্তু ফেরার সময়তে সে আবার আগের মতো আবার প্রবলেম হতে পারে। তো আবার হতে পারে যে আবার আর একটা যান গিয়ে নিয়ে আসলো। তো সেই জন্য এই জিনিসটা যেটা হলো সেটা রিপিটেশন হতে পারে, কিন্তু ভবিষ্যতে হয়তো 9 মাস ওয়েট করতে হবে না। হয়তো আমাদের কাছে এবারে যেটা প্রবলেম হয়েছিল যে যেহেতু একটা যান নিয়ে আমরা রেডি করতে পেরেছিলাম, আমাদের কাছে কোনো ব্যাকআপ যান ছিল না। যদি থাকতো তাহলে আমরা জাস্ট পরে আর একটা যান পাঠাতাম, কয়েকদিন পরে নিয়ে আসতে পারতাম। কিন্তু যেহেতু এবারে স্পেসএক্স এবং বোয়িং দুজনেরই জাস্ট নতুন, তারা মার্কেটে এই এতে, তো তাদের কাছে যান খুব কম আছে, তো তারা টেস্ট করছে এবং তারা খুব বেশি কনফিডেন্টও নয়, সেই জন্য এই 9 মাসটা সময় লাগলো। কিন্তু আগামীতে হয়তো যদি এরকম ঘটনা ঘটে তাহলে এতটা সময় অপেক্ষা করতে হবে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন স্পেস সায়েন্টিস্ট শুভ্রসাচী পাল, এবং তার সঙ্গে আমরা আলোচনা করছিলাম, কারণ দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে ভারতবাসীর জন্য, এবং প্রত্যেকেই অপেক্ষা করছিলাম সুনিতা উইলিয়ামসরা কবে পৃথিবীর বুকেতে পা রাখবেন। অবশেষে আজকে সেই দিন এসেছে, অপেক্ষার অবসান হয়েছে। এই খবরে আমাদের নজর থাকবে, তবে এখানেই আমরা আপাতত শেষ করছি। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।